এই ভিডিওটির আলোচনার বিষয় আব্দুর রজ্জাক, যিনি পারস্য থেকে ভারতে এসেছিলেন। এই ভিডিওটি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, তবে এই ভিডিওটি কলেজের ছাত্রছাত্রীদেরও বিশেষভাবে উপকৃত করবে। আব্দুর রজ্জাক কোথা থেকে ভারতে এসেছিলেন সেটি প্রথমে দেখে নেব। আসলে ইরানের আগে নাম ছিল পারস্য, বর্তমানে এই দেশটির নাম ইরান। ইরান অর্থাৎ পারস্য থেকে হরমুজ বন্দরের মধ্য দিয়ে আব্দুল রজ্জাক কালিকট বন্দরে এসেছিলেন। এবার ডান দিকের ম্যাপটি একটু দেখব। তিনি ভারতের কালিকট বন্দরে পৌঁছাচ্ছেন। এরপর তিনি ম্যাঙ্গালোর হয়ে হাম্পি অর্থাৎ বিজয়নগরে পৌঁছাচ্ছেন। এবার আব্দুল রজ্জাকের সম্বন্ধে বিস্তারিতভাবে আমরা দেখে নেব। 1413 খ্রিস্টাব্দে পারস্যের হিরাট শহরে আব্দুল রজ্জাকের জন্ম হয়। তার পিতা ছিলেন জালালউদ্দিন ইসাক, যিনি পারস্যের শাসক মির্জা শাহরুখের কাজী বা বিচারক ছিলেন। পিতার মৃত্যুর পর আব্দুল রজ্জাক শাহরুখের দরবারে কাজী পদে নিযুক্ত হন। অর্থাৎ আব্দুল রজ্জাকের বাবা যে কাজ করতেন, আব্দুল রজ্জাকও ঠিক সেই কাজে নিযুক্ত হয়েছিলেন। পারস্যের সম্রাট শাহরুখ তার রাজদূত হিসেবে আব্দুল রজ্জাককে কালিকটের শাসক জামোরিনের দরবারে পাঠান। কালিকট ও বিজয়নগর পরিভ্রমণের অভিজ্ঞতা আব্দুল রজ্জাক তার গ্রন্থ মাতলা উস সাদাইনে উল্লেখ করেছেন। আব্দুল রজ্জাক লিখেছেন যে কালিকটের শাসককে স্থানীয় মানুষজন সামুরি বলে ডাকতেন। কালিকটের সামুরি বা শাসক মারা গেলে সামুরির উত্তরাধিকারী হন তার বোনের সন্তান। অর্থাৎ কোনো শাসক মারা গেলে তার ভাগ্নে তার উত্তরাধিকারী হিসেবে পরিচিত হন। কালিকটের বর্ণনা দিতে গিয়ে আব্দুল রজ্জাক আমাদের এই তথ্য দিচ্ছেন। আব্দুল রজ্জাকের মতে কালিকট বন্দর ছিল হরমুজ বা ওরমুজ বন্দরের মতোই ব্যস্ত ও নিরাপদ। মক্কা, হজ্জাজ ও আবিসিনিয়া থেকে প্রচুর বাণিজ্যিক জাহাজ কালিকটে পণ্য নিয়ে আসত। আব্দুর রজ্জাক কালিকটে প্রায় 5 থেকে 6 মাস ছিলেন। আব্দুর রজ্জাকের বর্ণনা থেকে জানা যায় যে একদিন বিজয়নগরের রাজার কাছ থেকে, এখানে বিজয়নগরের রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়, এই দ্বিতীয় দেবরায়ের কাছ থেকে কালিকটের সামুরির দরবারে এক দূত উপস্থিত হয়ে জানায় যে তিনি যেন অবিলম্বে আব্দুর রজ্জাককে বিজয়নগরে প্রেরণ করেন। বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়ের ডাকে আব্দুর রজ্জাক বিজয়নগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আব্দুর রজ্জাক 1442 খ্রিস্টাব্দে দ্বিতীয় দেবরায়ের দরবারে উপস্থিত হন। আব্দুর রজ্জাক বিজয়নগরে 2 বছর ছিলেন। এটি বিজয়নগরের শাসক দ্বিতীয় দেবরায়ের ছবি। আব্দুর রজ্জাক দ্বিতীয় দেবরায় এবং তার রাজদরবার সম্বন্ধে কিছু কথা উল্লেখ করেছেন। আব্দুর রজ্জাক লিখেছেন, যে বড় ঘরে রাজা বসেন তাতে ছিল 40টি তাক। সিংহাসনে আসীন রাজার 2 পাশে ব্রাহ্মণ ও অন্যান্য জাতির লোক সারিবদ্ধভাবে দণ্ডায়মান। রাজার গায়ের রং জলপাইয়ের মতো, খালি গায়ে সাটিনের উত্তরীয়, গলায় মহার্ঘ মুক্তার গলাবন্ধ। তিনি লম্বা, সুঠাম ও সুন্দর। আব্দুর রজ্জাক লিখেছেন, বিজয়নগর সাম্রাজ্যে দেওয়ান বিশেষ শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করতেন। রাজপ্রাসাদের বাম দিকে ছিল দেওয়ানের বিশাল দপ্তর। তখন দেওয়ান ছিলেন লক্ষ্যনাদন নায়ক। অভিযোগ শোনার পর প্রচলিত আইন অনুসারে দেওয়ান তার বিধান বা শাস্তি ঘোষণা করতেন। দেওয়ানের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ছিল নিষিদ্ধ। আব্দুর রজ্জাকের মতে বিজয়নগর ছিল এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শহর। তিনি এই শহরের প্রশংসা করে লিখেছেন, বিশ্বের মানুষ বিজয়নগরের মতো সুন্দর শহর চোখে দেখেননি।
এবং এর থেকে ভালো বা এত সুন্দর দ্বিতীয় কোনো শহরের কথা কানেও শোনেননি। আব্দুর রজ্জাকের মতে নির্দিষ্ট দূরত্ব অন্তর বিজয়নগর শহর 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। প্রতিটি প্রাচীর দুর্গ দিয়ে সুরক্ষিত ছিল। আব্দুল রজ্জাক আরও লিখছেন, বিজয়নগরে প্রায় 300টি ছোট বড় বন্দর ছিল। এই বন্দরগুলি থেকে পারস্য ও ইউরোপের নানা দেশের সঙ্গে বাণিজ্য চলত। রপ্তানি পণ্যের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বস্ত্র, চাল, লোহা, গন্ধক ও সুস্বাদু মশলা, এবং আমদানি করা হতো আরবি ঘোড়া, চীনা ভেলভেট, রেশম ইত্যাদি। আব্দুর রজ্জাক লিখেছেন যে বিজয়নগর সাম্রাজ্যে 3 ধরনের মুদ্রা চালু ছিল। এই 3 ধরনের মুদ্রা হলো বরাহ, পেরতাব এবং ফেনম। বরাহ ছিল সবচেয়ে বেশি মূল্যের মুদ্রা। এর অর্ধেক মূল্যের মুদ্রা হলো পেরতাব। পেরতাবের 1/2 মূল্যের মুদ্রা ছিল ফেনম। আব্দুল রজ্জাক জানাচ্ছেন, এই ফেনমকেই সবচেয়ে বেশি ব্যবহার করা হতো। বিজয়নগরের বিভিন্ন উৎসবগুলির মধ্যে প্রধান ছিল মহানবমী উৎসব। আব্দুর রজ্জাক দ্বিতীয় দেবরায়ের আমন্ত্রণে এই উৎসব প্রত্যক্ষ করেছিলেন। অবশেষে 1443 খ্রিস্টাব্দের নভেম্বর মাস নাগাদ আব্দুল রজ্জাক বিজয়নগর পরিত্যাগ করে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য যাত্রা শুরু করেন। এভাবেই আব্দুল রজ্জাক কালিকট এবং বিজয়নগরে ভ্রমণ করেছিলেন এবং তার এই সুন্দর ভ্রমণের বর্ণনা তার বই মাতলা উস সাদাইনে লিপিবদ্ধ করে গেছেন। আব্দুর রজ্জাককে নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে জানিও। দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে সমস্ত অধ্যায়গুলোকে এই চ্যানেলে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভিডিওতে যে পিপিটিগুলো আমি ব্যবহার করছি সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে।